আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শুভেচ্ছা দি ডেইলি রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন একজন প্রবীণ প্রবাসী এবং এই প্রবাসে যিনি দীর্ঘ সময় তার জীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছেন, তেমনই একজন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় আবুল হোসেন ভাই। আমরা তাকে স্টুডিওতে ওয়েলকাম জানাই। আসসালামু আলাইকুম আবুল হোসেন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ যে আপনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আজকে আমরা পুরোটা সময় জুড়ে রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো অনুষ্ঠানে আমরা আপনার বিভিন্ন কথা শুনবো। আপনি কিভাবে আপনার প্রবাস জীবন শুরু করেছেন, আজকে প্রবাস জীবনে একটা দীর্ঘ সময় আপনি অতিবাহিত করছেন, পরিবার পরিজন ছেড়ে দূর পরবাসে আপনার একটি পরিবার রয়েছে, সেই পরিবারের কথাও শুনবো। প্রবাসীদের সঙ্গে আপনার নানান অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার কথাও শুনবো। আমরা শুরুতেই আসলে শুনতে চাই আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করব। আমি আবুল হোসাইন, পিতা মহরম আলী, মা ভানু আক্তার। আমার দেশের বাড়ি চাঁদপুর, কচুয়া থানা। আমার গ্রামের নাম নোয়াগাঁও। আমি ব্যক্তিগতভাবে প্রথমেই লেখাপড়া শুরু করেছিলাম জেনারেল লাইনে, বেশি আগুতে পারে নাই। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পরে সাময়িক বিরতিতে আমি তখন কর্মজীবনে আসি। তখন আমার আব্বা আম্মা ভাই বোন ছিলেন। তারপরে আমি 1982 সালে আমি বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম। তো সেই ক্ষেত্রে বাইরে গেলে তো একটা কাজ শিখতে হবে, কাজ করা লাগবে। আমি কি কাজ করব খুব চিন্তা ভাবনা করতেছি। মাত্র স্টুডেন্ট, লেখাপড়া তার অভিজ্ঞতাও আমার নেই। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা টেকনিক্যাল কাজ শিখব। সেই টেকনিক্যাল কাজ শিখতে যে আমি সিদ্ধান্ত নিলাম যে ড্রাইভিং কাজটা আমার জন্য সহজ হবে। কারণ কনেকস্ট্রাকশন কাজ এবং বিল্ডিং কনেকস্ট্রাকশন, রোড কনেকস্ট্রাকশন এটা একটু হার্ড কাজ। এবং সেই খেলা আমি গিয়েছিলাম, আমার সমপাঠী যারা ছিল বিভিন্ন জায়গায় তারা কাজ করতেছে, পরিদর্শনে যেয়ে দেখলাম তারা অনেক কষ্ট পরিশ্রম করতেছে এবং ওই কাজ করতে যেয়ে তারা বিভিন্ন জায়গায় আহত হয়েছে। সেগুলো দেখে আমি চিন্তা করলাম যে এই হার্ড কাজটা আমার পক্ষে সম্ভব নয়। তখন আমি বাধ্য হয়ে ড্রাইভিং শেখার জন্য একটা চিন্তা ভাবনা করলাম। এবং এক পর্যায়ে আমাদের এলাকার একটা ছেলে, ও ঢাকায় চাকরি করে প্রাইভেট একটা কোম্পানিতে, তার সাথে আমার পরিচয় হলো। তো ওনার নাম ছিল আব্দুল সাত্তার, ঢাকাতে। তখন ওনার সাথে কথাবার্তা বললাম যে ভাই আমি তো একটু ড্রাইভিং শিখতে চাচ্ছি, এখন কোনো সুযোগ আছে এরকম বা আপনার জানাশোনা বন্ধুবান্ধবের মধ্যে? বললো যে আপনি শিখতে হলে ঢাকা আসতে হবে। এবং উনি ঠিকানা দিয়ে গেল যে এই ঠিকানা আপনি আইসা আমার সাথে যোগাযোগ করেন, তো আমি আপনাকে নিজে না পারলেও আমি একজন লোক ঠিক করে দেবো যাতে করে আপনি কাজ শিখতে পারেন। তো সেই সুবাদে আমি সব কিছু গুছিয়ে ঢাকা আসি এবং ঢাকা শেরে বাংলা নগরে ওনার পরিচিত যিনি আব্দুল সাত্তার ভাই, ওনার সাথে আমার পরিচয় করা দিল যে, এবং কন্ট্যাক্ট হলো আমি 3000 টাকা ওনাকে দিব, উনি আমাকে পরিপূর্ণ ড্রাইভিং শিখিয়ে দিবেন এবং তার মধ্যে লাইসেন্সও থাকবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সেই সুবাদেই উস্তাদ আমাকে প্রথমেই গাড়ির কিছু নিয়ম কারণ শিখাই দিলেন। তারপরে আমাকে গাড়ি ছেড়ে দিলেন। শেরে বাংলা নগরে সেই সময় অনেক খোলা জায়গা ছিল, একটা ডায়েরি ফার্ম ছিল ওইদিকে। ড্রাইভিং শিখলেন। ড্রাইভিং শেখার পরে ঠিক বিদেশ বা কোন দেশে প্রথম গেলেন এবং কিভাবে গেলেন? হ্যাঁ, ড্রাইভিং শেখার পরে প্র্যাকটিসের জন্য প্রথমে দেশেই কিছুদিন জব করেছিলাম, মানে ভালোভাবে পাক্কা হওয়ার জন্য, এক্সপিরিয়েন্স হওয়ার জন্য। সেটা ছিল আমার ঢাকা বশিরউদ্দিন রোড স্টার্লিং গার্মেন্টসের ম্যানেজিং ডাইরেক্টরের কিছুদিন আমি গাড়ি চালাই। আচ্ছা, তার মানে বিদেশে যাওয়ার আগে আপনার মোটামুটি এতটুকু ধারণা ছিল যে আমি যদি কিছু শিখে যাই বিদেশে বা স্কিল্ড হয়ে যাই তাহলে আমার গুরুত্বটা বেশি হবে, বিদেশে গেলে আমার কদরটা বেশি থাকবে। একটা ট্রেড নিয়ে যাব, আমি একটা কাজ শিখে যাব। আর গাড়ি চালানটা তো মেহনত কম, এটার মধ্যে পরিশ্রমটা কম, একটু কম। তো সেই সুবাদে আমি ঢাকাতে চাকরি নিলাম, ওইটা করতেছি। আর পাকে পাকে আমি বিদেশের চিন্তা ভাবনা করতেছি, যদি কোনো ভালো ভিসা পাইয়ে যাই তাহলে আমি যাব ইনশাল্লাহ। তো আমার গ্রামের একটা ছেলে ছিল, ভদ্রলোক ছিল, উনি আবার
ঢাকা এতে সরকারি চাকরি করতেন এডিসিবিতে। তো আমার চাচা হয় সম্পর্কে, উনি আমাকে কল্লা ট্রেডার্স এর একটা অ্যাড্রেস দিল যে ওখান থেকে কুয়েতে ড্রাইভার নেবে, তুমি চাও তো এখানে একটা ইন্টারভিউ দিয়ে দাও। তো ইন্টারভিউ দিলাম, পাশ করলাম, তারপরে কুয়েতে আসলাম। তো বেশি দিন থাকতে পারি নাই ওখানে। আমাদের সাথে যে কথা ছিল কোম্পানির, অর্থাৎ 1982 সালে আপনি সর্বপ্রথম সর্বপ্রথম কুয়েতে আমি যান। আপনার কুয়েতে প্রবাস আসি। জীবন শুরু কুয়েত থেকে 1982 সালে। জি। তারপরে ওখান থেকে আমি এভারেজে প্রায় 1.5 বছর ওখানে চাকরি করছিলাম, কিন্তু আমাদের সাথে যে কন্ট্রাক্ট ছিল কন্ট্রাক্টটা কোম্পানি টিকে নাই। কন্ট্রাক্টটা ডিসকানেক্টেড হওয়ার কারণে কোম্পানি আমাদেরকে লাইসেন্স করায় নাই, যার কারণে আমাদেরকে বলছিল তোমরা সাধারণ লেবারে কাজ করো, এবং বেতনের ব্যাপারটাও কমিয়ে দিয়েছে। তখন আমরা কোম্পানির সাথে যোগাযোগ করার পরে, কোম্পানি খুব ভালো লোক ছিল, উনি ওখানে গিয়েছেন, আমাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং বলছেন যে তাদের কন্ট্রাক্টটা চলে যাওয়ার কারণে তোমাদের সাথে যে কথা ছিল সেটা আর হয়নি। এখন তোমাদের ইচ্ছাধীন, যদি তোমরা চলে যাও তাহলে আমি টাকা ফেরত দেব তোমাদেরকে, আর যদি তোমরা থাকতে চাও তাহলে বেতন 20 দিনার করে দিবে তখনকার সময়। তো এটা তোমরা পাবা, আর থাকার জায়গাটা ফ্রি পাইবা, খাওয়া নিজের থাকবে, এখন ইচ্ছাধীন। তো আমি কিছুদিন চাকরি করেছিলাম। তারপরে আমার আব্বা খুব অসুস্থ হওয়ার পরে আমি আর মন টিকাইতে পারি নাই, তখন চাকরি রিজাইন দিয়ে আমি দেশে চলে আসি 1.5 বছরে পরে। তারপরে আবার ঢাকা, আল্লাহর অশেষ রহমত, যেখান থেকে আমি চাকরিটা ছেড়ে গিয়েছি, ওই বস আবার জানতে পারছে যে আমি চলে আসছি বিদেশ থেকে। উনি আমাকে খবর দিলেন সেখানে যে আলহামদুলিল্লাহ যেখানে ছিলাম ভালো ব্যবহার ছিল, ভালো আচরণ ছিল, ওনারাও আমাকে পছন্দ করেছে, আমাকেও বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। এবং বস একদিন একটা মজলিসে একথা বলছে আমাকে যে আসলে আমরা কিছু কান কথা শুনতাম যে ড্রাইভাররা এটা চুরি করো, এটা চুরি করো, এটা চুরি করো। আমি আবুল হোসেনকে দেখলাম বিগত দিন আমার সে অত্যন্ত ড্রাইভার ছিল, আমার বডিগার্ডের মতো সে কাজ করেছে। তো সে কখনো আমি চুরি করতে দেখি নাই। এটা কুয়েতের ঘটনা। এটা কুয়েতের ঘটনা। আচ্ছা, আপনি যেহেতু আপনার সঙ্গে আমি আগেও কথা বলে যেমনটি জেনেছি বা আপনার সম্পর্কে আমি যতটুকু জানি, আপনি কুয়েত থেকে আপনার প্রবাস জীবন শুরু, আপনি সৌদি আরবে ছিলেন কিছুদিন, তারপর আপনি আবারও কিছুদিন বাংলাদেশে, তারপর আপনি সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইতে এখন বর্তমানে রয়েছেন। প্রত্যেকটি দেশে অর্থাৎ কুয়েত, সৌদি আরব এবং দুবাই কোনো না কোনো মজার ঘটনা বা কোনো বৈচিত্র্যময় কোনো অভিজ্ঞতা বা হতে পারে আপনার জীবনের কোনো করুণ ঘটনা থাকতেই পারে। কুয়েতে আপনার এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা এমন কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটেছে যেটা একটু আপনার স্মৃতিতে রয়েছে, মানে স্মৃতি হিসাবে সারা জীবন থাকবে এমন কিছু ঘটনা থাকে, এমন কিছু কি ঘটেছে আপনার সঙ্গে? না, তেমন মারাত্মক কিছু হয়নি। তবে কুয়েতে প্রথম যাওয়ার পরে যখন আমরা এয়ারপোর্ট থেকে নামার পরে ওইখানে স্বাভাবিকভাবেই ভালুর ঝড় উঠছিল। হ্যাঁ, ভালুর ঝড়, ঘূর্ণিঝড় উঠছিল। তখন খুব চিন্তা লাগলো যে আমরা কোন দেশে আসলাম যে এখন এত ভালো কিছু দেখা যাচ্ছে না। তো এরকম পরিস্থিতি, আর গরম, যেহেতু প্রথম অভিজ্ঞতা বিদেশের, সেজন্য একটু চিন্তামগ্ন ছিল। তো পরে যাই হোক আলহামদুলিল্লাহ কোম্পানির লোকজন, যে ম্যানেজিং ডাইরেক্টর যিনি ছিল মোহাম্মদ আল কারাম, মোস্তফা কারাম ওই কোম্পানির নাম ছিল, উনি স্বয়ং যায় আমাদেরকে রিসিভ করেছে। আমরা তখন খুব ইয়াং ছিলাম, তো ইয়াং জেনারেশন, ও ইয়াং ড্রাইভারদেরকে ওনারা বাছাই করছিল। তো খুব যত্ন করলো আমাদেরকে, মানে খাওয়ার পরিবেশ করলো, পানি দিল, তারপরে আমাদেরকে অভয় দিল, খুব ভালোভাবে আমাদেরকে রিসিপশন করছে, যার কারণে ওই সমস্যাটা হয়নি। অর্থাৎ প্রবাসীরা যখন প্রবাসে আসে তারা প্রথম যে দৃশ্যটা বা তারা প্রথম যে বিষয়গুলোর সঙ্গে পরিচিত হয় সেটা একটা দেশের এয়ারপোর্টের সঙ্গে প্রথম পরিচয় হয়। আপনারা এয়ারপোর্টে নেমেই দেখলেন বালুর ঝড় হচ্ছে চারিদিকে, আর আমরা জানি যে বালুর ঝড় হলে চারিদিকে ধুলোময় একটা আবহাওয়া হয়ে আসছে। মানে আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছি তাদের কাছে কিন্তু, মানে যারা নতুন আসছি তাদের কাছে কিন্তু বালুর ঝড় এটা লোকমুখে শোনা কথা হলেও তাদের কাছে কিন্তু একটা অপরিচিত ব্যাপার। আর এয়ারপোর্টে নেমেই যখন দেখছেন যে আসলে বালুর ঝড় হচ্ছে, এটা তো একটা অন্যরকম অভিজ্ঞতা, যে কোন দেশে এসে পড়লাম। একটু ভয়ও লাগছে মনের মধ্যে যে এটা কোন, আমরা তো এত বাংলাদেশে তো মার্শাল্লাহ আমাদের 6 ঋতুর দেশ, খুব সুন্দর পরিবেশ, যা এটা কখনো হয় না। বালুর ঝড়টা আমাদের বাংলাদেশে এমনি ঝড় তুফান হয়, বৃষ্টি হয়, ঝড় হয়, কিন্তু বালুর ঝড় হয় না। তো সেই জন্য যাক আলহামদুলিল্লাহ, তারপরে কোনো সমস্যা হয়নি। কোম্পানি আমাদেরকে থাকার
জায়গা খুব ভালোভাবে দিল, আমাদের সব কিছু ব্যবস্থাপনা নিয়েছে, কিন্তু ওই যে কন্ট্রাক্টর চলে যাওয়ার পরে তখন সে বাধ্য হয়ে আমাদেরকে যে কাজে নিয়েছিল সে কাজটা দেয়নি, কিন্তু সে আমাদের সাথে কোনো খারাপ আচরণ করেনি। তো পরিশেষে আমি যেটা বলছিলাম, আমার আব্বা খুব অসুস্থ হয়ে গেছিলেন, আমি নিজেকে আর মানাইতে পারি নাই। পরে 1.5 বছর পর আমি রিজাইন দিয়ে নিজে চলে আসছে। তো আসার পরে আবার সেই স্টার্লিং গার্মেন্টসের ম্যানেজিং ডাইরেক্টর আমাকে নিজেই খবর দিল এবং বললো যে তুমি চলে আসছো, ভালো হয়েছে, তো তুমি আমার এখানে আবার কাজ করো যতদিন তুমি চাও। তবে আমি শর্ত দিয়েছি যে স্যার আমি চলে আসছি ঠিক, কিন্তু আমি এখন যদি যাই আমি সৌদি আরব যাব হজ করার জন্য, ওমরা করার জন্য। যদি আমি বিষয় পেয়ে যাই আমি কিন্তু আবার চলে যাব। কয়েক সমস্যা নাই, তুমি পায়ে গেলে চলে যাবা। তো অনুরূপভাবে খুঁজতে খুঁজতে আল্লাহর অশেষ রহমত, আমার সেই নিয়াত যে আমি ওমরা করব, সৌদি আরব নবীর দেশ, আল্লাহর ঘর সেখানে। তো এই পেরেশানিটা আমাকে। সৌদি আরবে গেলেন কত সালে? এটা সৌদি আরবে গেছি আমি 86 সালে, 1986 সালে। যে মাঝখানে 3-4 বছর আবার 3 বছর দেশে ছিলাম। তখন চাকরি করছেন কোথায়? ওই যে স্টার্লিং গার্মেন্টস, ওই গার্মেন্টস, হ্যাঁ, ওই ম্যানেজিং ডাইরেক্টরের গাড়ি চালায়। এবং আল্লাহর অশেষ রহমত, দেখেন আমানতদারি আর বিশ্বস্ততা এমন ছিল যে আমার সেই বস, ওনার বাড়ি হলো বরিশাল, ওনার নাম হলো সিরাজ সাহেব। তো উনি আমাকে ফ্যামিলির একটা অংশ মনে করতেন। তো একদিন উনি ভুলক্রমে বিপ ক্রিসের নকটা করতে ভুলে গেছেন, আমাকে বললো যে হোসেন তুমি বিপ ক্রিসটা নিয়ে আসো। ওটা আমি সবসময় আমার নিয়ে, কিন্তু ওটার টাকা ভর্তি ছিল, সুবহানাল্লাহ। ভর্তি থেকে আমি যখন ওটা ধরছিলাম, ওটা অটোমেটিক লক করে নাই, তো উপরের পাটটা উঠে গেছে, পুরা টাকা ভর্তি, 500 টাকার নোট। হয়তো বিল দিয়েছে, ওনারা গার্মেন্টসের ব্যবসা করতেন, তো টাকা পয়সা লেনদেন তখন আমার ভয় লাগে গেল যে এটা তো খোলা, কি আমাকে পরীক্ষা করার জন্য রাখলো না কি স্যার ভুলে গেছে। তখন আমি নিজের থেকে ওই নখগুলো ঘুরে দিয়ে আটকায় দিলাম। তারপরে চিন্তা করলাম যে এই কাজটা তো হয়তো স্যারে পরীক্ষার জন্য করতে পারে। হ্যাঁ, যাক, আমি আবার বলি নেই আর কি, ওভাবে রেখে দিয়েছি। ওনার আমানত, যেহেতু আমার এখানে ধরার কোনো অধিকার নাই। তো আলহামদুলিল্লাহ যে শয়তান আমাকে অসহসা দেয়নি যে এখান থেকে কিছু নিয়ে রাখো বা কিছু দাও, কারণ আল্লাহর ভয় ভিতরে আসি বিদায় আমি সে কাজটা কখনোই করি না। স্যার একটা সার্টিফিকেট আমাকে দিয়েছেন যে আমার এই ড্রাইভার কখনোই অসৎ কাজ করে না বা চুরি করে না, এটা আমার জানা আছে। যে কোনো কাজে সততা খুব গুরুত্বপূর্ণ, আলহামদুলিল্লাহ। তো ওনারা আমাকে একদম ফ্যামিলির একজন সদস্য মনে করতেন। যখন আমি সৌদি আরব ভিসা পেয়ে গেলাম এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেল, তখন কিন্তু কুয়েত আর ইরাকে যুদ্ধ লাগার ভাব আমার আম্মা তখন ছিল। আম্মা বলল যে আমার এক খালাতো ভাই ছিল সৌদি আরবে, আল-কুলফুন্দা এরিকা। তো উনি বলছেন যে ওখানে কোনো সমস্যা নাই সৌদি আরবে, তুমি ইনশাল্লাহ চলে যাও। মায়ের দোয়াটাই আমার বেশি সাহস যোগাইছে। তখন আমি সৌদি আরবে আসার পরে আলহামদুলিল্লাহ ওখানে আমার যে কফিল ছিল, এখানে আরবিতে কফিল বলে সৌদি আরবে, এখানে বলে আরবাব, দুবাইতে আরবাব বলে, প্রতিষ্ঠান মালিক। হ্যাঁ, তো উনি আবার শিক্ষক ছিলেন, টিচার ছিলেন। তো ওনার ওই সকালে ওনাকে স্কুলে নিয়ে যেতাম, করতাম, আর বাচ্চারা সাথে যাইতো, ওদেরকে স্কুলে নামাই দিতাম। কাজটা আমার খুবই সহজ ছিল। ওই কফিলে আবার থাকার জায়গা দিয়েছে, মাঝে মধ্যে খাওয়ার ব্যবস্থা উনি করতেন। তো ওখানে আমার বেতন ছিল 900 রিয়াল, মানে সৌদি আরবের রিয়ালে আর কি। আলহামদুলিল্লাহ ওখানে যথেষ্ট সময় আমি কাটাইলাম। তারপরে এক সময় উনি বলল যে তুমি যদি চাও তো আমি তোমাকে রিলিজ দিয়ে দেব। আপনার ওই কফিল? হ্যাঁ, কফিলে বললো আর কি, যে এখন আমার ছেলেরা বড় হয়েছে, তারা নিজেরা এখন ড্রাইভিং করতে পারে। তখন আমি ওই কফিলের সাথে যাওয়া আসা করতে করতে একটা কোম্পানির লোকের সাথে পরিচয় হলো, যারা ছিল আপনার তাজ ফ্যাক্টরি, মানে খবুজ ফ্যাক্টরি। একজনের নাম ছিল আবদুল্লাহ, আরেকজনের নাম ছিল আজলান। তো ওনারা বললো যে হোসেন তুমি যদি চাও তাহলে আমাদের কোম্পানিতে আসতে পারো। তখন আমি ভিসা চেঞ্জ করে ওই কোম্পানিতে গেলাম। ওটা ছিল সেলসম্যান হিসাবে, 900 রিয়াল বেতন, আর 25,000-এর উপরে যদি আমি সেল করতাম ওটার থেকে 5% আমাকে কমিশন দিত। তো এবারে যে প্রায় আমার 1400-1500 রিয়াল বেতন চলে আসতো। সকালে মাল নিয়ে যেতাম মাইক্রোবাসে করে, ওইটা দোকানে দোকানে সেল করতাম, তারপরে চলে আসছে। এভাবে আমি এবারে যে 5 বছর সৌদি আরবে থাকি। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ওই যে আমার টার্গেট ছিল হজ করার, সে হজ আমি করে নিলাম আলহামদুলিল্লাহ। ওমরাও করেছি, হজও করেছি। আরেকটা মজার ব্যাপার ছিল, সেটা না বললে নাই হয়, যে আকাঙ্ক্ষা আমি নিয়ে গেছিলাম। প্রথম আমার কপিলের
সাথে একটা লোক ছিল যে ও কন্ট্রাক্টে আসছিল কিছুদিনের জন্য। তো আমারে বললো, হোসেন তুই 1 মাস বা 2 মাস তুই একটু অপেক্ষা করো, আমি তোমাকে নিয়ে আসবো। তো আপাতত তুমি যদি কোথাও কাজ পাও তাহলে আমি তোমাকে অরাকা দিব, তুমি কাজ করতে পারো। তো আমি বললাম ঠিক আছে। তো এইভাবে করতে করতে একটা ফ্যাক্টরির মালিকের সাথে পরিচয় হলো। ওনার নাম হলো ইব্রাহিম আল মুহাইমিদ। তো ওনার আবার একটা লন্ড্রির দোকান ছিল। তো আমার ওদের সাথে আসা যাওয়ায় আমার কাজ ছিল খবুজ প্যাকেট করা শুধু। হ্যাঁ, তো ওনারা আমাকে ডেলি পয়সা দিত আর খাওয়া, একবেলা খাওয়া দিত। তো ওই লন্ডরির লোকের সাথে কথাবার্তা হওয়ার পরে উনি বললো যে রমজান মাসে এই লোক মক্কায় থাকে 1 মাস। 1 মাস মক্কায় থাকে। কি করে সে ওখানে? কয় যে ওখানে তার একটা বাগান আছে, বাগান থেকে খেজুর মানুষের ইফতারি দেয়, রোজাদারদেরকে বিতরণ করে। তো ওখানে একটা লোক লাগবে কিন্তু। তখন আমি বলে রাখলাম যে যদি লোক লাগে তাহলে আমি ফ্রি আছি, তুমি আমার কথা বলবা। তো এরকম করতে করতে কিছুদিন পরে আর ওই ফ্যাক্টরিতে আমাকে বললো যে আমাদের লোক এখন আর লাগবে না, তুমি চলে যেতে পারো। তো আমি আমার বাসায় চলে গেলাম, থাকি ওই মালিকের বাসায় যিনি আমাকে ভিসা দিয়েছিলেন। তো পরে একদিন রমজান খুব কাছাকাছি সময়, এই ফাঁকে ওই লোকটা ফ্যাক্টরি না থাকার কারণে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। তাদের মোবাইল নম্বর আমার ছিল না। তো আমি হাঁটতে হাঁটতে ওর সাথে দেখা করলাম সৌজন্যমূলক সাক্ষাতে। ও আমার দেখে যেন খুব খুশি হয়ে গেল যে হোসেন তোমাকে আমি খুঁজতেছিলাম। কেন? কয় যে ওই কফিল তোমাকে স্মরণ করছে, ওনারা মক্কায় যাবে, এখন লোক লাগবে। আমি বললাম আলহামদুলিল্লাহ। তো আমার কি করতে হবে? কয় যে তুমি কফিলের থেকে মানে ছুটি নাও, ওমরার জন্য তুমি একটা কাগজ লিখে আনো। তো বলা মাত্র আমার কফিল আবার সেটা নিজে লেখা একদম ছিল করে আমাকে দিয়ে দিল, 1 মাসের ছুটি দিয়ে দিল আমাকে। আচ্ছা, এই যে কফিল নিয়ে আমরা যেটা এখন কিন্তু বাংলাদেশের অনেকটা ট্রেন্ড হয়ে গেছে, আপনি যদিও জানেন কিনা যে এই কফিল ব্যাপারটা এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানে 95% মানুষই কফিল কি জিনিস চেনে, তারা জানে। এবং কফিলের সঙ্গে আরেকটা জিনিস মানুষ খুব বলে যে, এবং আপনিও সৌদিতে ছিলেন, আমি যদি ভুল না করি আপনিও সেই জিনিসটির সঙ্গে পরিচিত, সান্ডা। সান্ডা মানে আরবিরা যে সান্ডা খায়, এই ধরনের একটি প্রোপাগান্ডা ব্যাপক শোনা যাচ্ছে এবং ভাইরাল হচ্ছে। প্রাণী, হ্যাঁ, এই সান্ডাটা কি জিনিস এবং সান্ডা খাওয়ার বিধান কি, এমন কিছু কি আপনি জানেন কিনা যদি বলেন? সেটা আমিও জানতে পারছি। সেটা হলো আমাদের ওখানে বাংলাদেশে আমরা এটাকে গুইসাপ বলি। এটা গুইসাপের মতোই অনেকটা, কিন্তু আসলে গুইসাপ না, এটা মরুভূমিতে থাকে। তো আরবদের বিধান আছে, এটা তারা হালাল পশু মনে করে তারা খায়, যেহেতু তৃণভূমি। হ্যাঁ, তৃণভোজী, হ্যাঁ, তৃণভূমিতে থাকে এবং তৃণভোজী, হ্যাঁ, তারা না খায়, এটা তারা খায়, এই জন্য এটা হালাল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিজ্ঞেস করা হয়েছিল, বলছিল এটা হালাল, খেতে চাও। যেমন আমাদের দেশে কিছু কিছু প্রাণী আছে যেগুলো আমরা খাই না, অথচ অন্যরা খায়। যেমন কুইচা, সাপের মতন দেখতে, অনেক বড়, বাইং মাছের মতো, এটা অনেকে খায়, কিন্তু আমাদের এটা রুচি হয় না বা খাই অভ্যাস নাই। আর আরবেরা আমরা যেভাবে মাছ খাই, আরবরা এরকম কিন্তু মাছ খায় না, তারা খুব কুচিত কম খায়, এটাকেও তারা ওরকম লাইক করে না, পছন্দ করে না। কিন্তু আমরা ভাতে মাছে বাঙালি বিদে আমাদের তো যে কোনো মাছে আমাদের পছন্দ, আলহামদুলিল্লাহ। তো আমি এই কপিলের সাথে যখন আমার এই ওমরার ইয়াটা দিল, ভিসা অনুমতি দিল এবং পাক্কা 1 মাসের ছুটি উনি আমাকে দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ ওনাদের সাথেই একই গাড়িতে আমি চলে গেলাম। তো ওই আগের থেকে পরিচয় হওয়ার কারণে উনি আমাকে খুব ছেলের মতন একবারে আদর করলো, বলল যে তুমি সকালবেলায় রাত্রে চেহারি খাইয়া ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাবা, আর জোহরের সময় ওইটা তুমি প্যাকেট করবা, আসরের সময় ওগুলো বিতরণ করবা, যতগুলো খেজুর তোমার পক্ষে সম্ভব হয়। আলহামদুলিল্লাহ এত সুন্দর, এত ভালো হলো যে, আর সবচেয়ে বড় হলো যে হেরামের কাছে উনি বাসা নিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদুল হারামে পড়তাম এবং 1 মাস ওখানে, মানে পুরো রমজান মাস আল্লাহর অশেষ রহমতে হারাম শরীফের মধ্যে নামাজ পড়েছি এবং এই বিকালে যেয়ে রোজাদারকে আমি খেজুরগুলা বিতরণ করেছি। আর সবচেয়ে ঐতিহাসিক একটা ঘটনা হলো যে আমি প্রথম যখন উমরায় গেলাম, ওনার সাথে গেলাম, আর ওনার ফ্যামিলির লোকজনকে, ওনার তো অভ্যস্ত আগে যেইয়া ওনাদের সব কিছু জানাশোনা ছিল, কিন্তু আমি নতুন গেলাম। আমি দেখলাম যে আমি উমরা করতে যাইয়া পরে দেখতেছিলাম যে প্রথমবারে গেলাম তো ঐতিহাসিক জিনিসগুলা,
যে সাহাবীদের নাম বিভিন্ন ফিলারের মধ্যে লেখা, তারপরে কোন ভাবের কি নাম, এগুলো আমি দেখতেছিলাম। মানে নতুন হিসাবে, আর আমরা কোরআন হাদিসে শুনছি, আলেমুল আমাদের কাছে শুনছি, কিন্তু বাস্তবে তো দেখি নাই। সেজন্য খুব আকর্ষণ এবং খুব দিল দিয়ে আমি দেখতেছিলাম। তো অ্যাক্সিডেন্টলি দেখতে দেখতে আমার একটু লেট হয়ে গেল, কিন্তু ওনারা সবাই চলে আসছে বাসায়। এই ভদ্রলোক ইব্রাহিম আল মোহাম্মদ তিনি আমার জন্য বসেছিলেন। তো আমি আসার পরে তো উনি বললো যে হোসেন তুমি কোথায় গেলা, আমি তো জানি তুমি নতুন মানুষ, তুমি যদি ভুলে যাও এখানে অনেক জায়গা। তো আমি বললাম যে আনা আরবিতেই বললাম যে আনা রোশো ফাদা পা ভাদা সাহাবি এসএম কল খালাস মাফি মুশকিল আল্লাহ সর। তো ওনার সাথে আমি বাসায় গেলাম। যাক আলহামদুলিল্লাহ, এইভাবে আমার সৌদি জীবনটা মানে লাস্টে আমি যখন চলে আসি 1992 সালে, 92 সালে আমি চলে আসি। আমি একটু অসুস্থ ফিল করছিলাম, অসুস্থতার কারণ তখন আমি মকবুজে ওই যে চেঞ্জ হয়ে গেছে, ভিসা চেঞ্জ করা। তো ওনারা আমার ভিসা লাগাই দিল, বললো যে তুমি যদি সুস্থ হও তোমার জন্য 6 মাস আমরা অপেক্ষা করব, তুমি চলে আইসো, কোনো সমস্যা নাই। তো আমি আর তেমন একটা সুস্থ ফিল করছিলাম না। পরে আমি রয়ে গেলাম এবং আবার অনুমতিক্রমে দেশে আমি ব্যবসা বাণিজ্য শুরু করলাম, কাপড়ের ব্যবসা বা উইথ টেলারিং। তারপরে এই ফাঁকে আমার খেয়াল হলো যে আমি বিশেষ করে ইসলাম সম্পর্কে আমার জানার কিছু আগ্রহ সৃষ্টি হলো কোরআন হাদিসের আলোকে। তখন যে এটা তো মাদ্রাসায় না পড়লে আমি তো শিখতে পারবো না। তখন ব্যবসার পাশাপাশি আমি আমার পরিচিত জানাশোনা মাওলানা হারুনুর রশিদ সাহেব, একটা মাদ্রাসার সুপার, তিনি এই দাখিল মাদ্রাসার, ওনার সাথে আমার খুব আগের থেকে পরিচয় ছিল। ওনাকে বললাম যে হুজুর আমি যদি মাদ্রাসায় পড়তে চাই আমাকে কি ভর্তি করাবেন? অবশ্যই করাবো, কেন করাবো না। তখন আমি যেহেতু জেনারেল লাইনে ক্লাস 8-এ পড়ে গেছি আমি, তার মাঝখানে আমার 5 বছর চলে গেল এখান থেকে, 5 বছর আরও বেশি, দুবাইতে কুয়েতে 1.5 বছর, তো 6-7 বছর এখানে কেটে গেল। কয় যে আপনি যদি পড়তে চান আমরা ভর্তি করাবো। তখন আমি চিন্তা করলাম যে আপনারা কোন ক্লাসে আমাকে ভর্তি করাবেন আমার বয়স হিসাবে। কয় যে আপনাকে আমরা দাখিলে ভর্তি করাবো, দাখিল পরীক্ষা দিবেন আপনি, সামনেই পরীক্ষা কিন্তু। বলে আলহামদুলিল্লাহ, যেটা আপনারা ভালো মনে করেন। তো ওনারা আমাকে দাখিলে ভর্তি করাইলো, রেজিস্ট্রেশন করালো, এবং তখন আমি অলরেডি বয়স হয়ে গেছে। আমার এক ছেলে অমর তখন পৃথিবীতে এসে গেছে। অমর তখন নুরানিতে ভর্তি ছিল, নুরানিতে প্রথম সে বছরে পড়তেছে। আর এই ফাঁকে আমি ব্যবসা উইথ লেখাপড়া। তো সবচেয়ে ভালো হলো যে মাওলানা সাহেব আমাকে আরবি ক্লাসে নিয়ে গেলেন, দাখিল ক্লাসে। ওনার নাম ছিল মাওলানা কবির সাহেব। তো উনি আর আমি পাশাপাশি যাচ্ছি, আমারও কেন্দুরা পড়া, মানে সৌদের তোপ বলে, এখানে কেন্দুরা বলে। তো ছাত্ররা মনে করলো, ছাত্রছাত্রীরা মনে করলো যে নতুন কোনো শিক্ষক আসছে। তো আমি বিষয়টা বুঝতে পারছি। তো হুজুরে আমাকে পরিচয় করা দিল যে উনি বাইরে ছিল, তো দীর্ঘদিন পড়ালেখা গ্যাপ গেছে, এখন থেকে উনি নিয়মিত ছাত্র, দাখিলে ভর্তি হয়েছে, উনি তোমাদের সাথে একজন। তখন ওরা হাসাহাসি শুরু করলাম, বলে দেখেন পড়ার কোনো বয়স নাই, চলো সবাই পড়তে যাই। এই পড়া শুরু হলো। আলহামদুলিল্লাহ নিয়মিত ক্লাস করে আবার এদিক দিয়ে নিজের ব্যবসা বাণিজ্য চালিয়ে নিজের পারিবারিক সংসার চালিয়েও আমি লেখাপড়া অব্যাহত রেখেছি। দাখিল 2nd ডিভিশনে ভালো রেজাল্ট নিয়ে পাশ করলাম। তারপরে আমি আলেম পড়লাম, ফাজেল পাশ করলাম, কামেলও আমি ভর্তি হয়েছি নিসুন্দুপুর আলিয়া, আমাদের কচুয়া থানা একটা আলিয়া মাদ্রাসা। আপনি এরপরে দুবাই সংযুক্ত আরব আমিরাতে আসলেন কত সালে? এই যে বলতেছি যে কামিল আমি যখন ভর্তি হই তখন 2008 সাল মহিউদ্দিন ফখরুদ্দিন সাহেবের তখন ক্ষমতা চলতেছিল। তো তত্ত্বাবধায়ক সরকার যেটাকে আমরা বলি। তো সেখানে আমি কামেলে ভর্তি হওয়ার পরে ক্লাস করতেছিলাম। আমাদের এখনও আছেন উনি মাওলানা নুরুজ্জামান সাহেব, হেড মুহাদ্দিস। উনি আগের থেকে পরিচিত থাকার কারণে খুব সম্মান করেছে আমাকে, কারণ আমি তো বয়স্ক ছাত্র, এই জন্য সবাই আলহামদুলিল্লাহ একটু রেসপেক্ট করতো, স্নেহ করতো। রেসপেক্ট তো বলা যায় না, স্নেহ করতো। ওনারই ইমিডিয়েট ভাই ছিলেন মাওলানা আশরাফ সাহেব, উনি ছিলেন প্রিন্সিপাল। ওই সময় ভর্তি হয়ে গেলাম, ক্লাসও কিছুদিন করলাম। পরে এই সব কিছু মিলিয়ে সংসারকে হ্যান্ডেলিং করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ যে আয় হচ্ছে, ইনকাম হচ্ছে, সেটা দিয়ে সংসার চালানোটা, সাপোর্ট দেওয়াটা সম্ভব হয়ে উঠতেছে না। আমি কিছু
ঋণ হয়ে যাচ্ছিলাম এরকম বোঝাচ্ছিল। কিন্তু আমি লেখাপড়া অব্যাহত রাখবো, এটাই আমার নিয়ত ছিল। কারণ ইসলাম সম্পর্কে আমাকে জানতে হবে, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে আমার সঠিক ধারণা আসতে হবে, এটাই ছিল আমার মূল প্ল্যান। পরে হঠাৎ করে একদিন একটা পত্রিকা দেখলাম, প্রথম আলো পত্রিকার মধ্যে, যে দুবাইতে RTA রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটিতে লোক নেবে, এবং যারা প্রবাসে আগে চাকরি করেছে, মিডল ইস্টে, আরবি জানে, এই ধরনের লোকদেরকে প্রায়োরিটি দিবে। তো আমার তো সৌদি আরবের লাইসেন্স ছিল, যদিও সেটার মেয়াদ পুড়ে গেছে তখন, কিছুদিন কিন্তু লাইসেন্সটা ছিল। তো পরে আমি ওই পত্রিকার আলোকে ফোন করলাম কোম্পানিতে, ইউরোপ ওভারসিস, এটা আপনার নাকেলপাড়ার কাছে আর কি। তো ফোন করলাম যে স্যার আমার তো পাসপোর্ট নাই, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনাদের ইন্টারভিউ ডেলিগেটর আসবে শুনলাম, যদি অনুমতি দেন তাহলে আমি ইন্টারভিউটা দেই, যদি ইন্টারভিউতে পাস করি তাহলে আমি পাসপোর্ট করে নেব, আপনার কি মতামত কী? বললো যে না, আপনি ডেলিগেটরের সামনে পাসপোর্ট শো করতে হবে, তারপরে আপনার ইন্টারভিউ হবে, এর ছাড়া ইন্টারভিউ নেওয়া যাবে না। তখন আমি বাড়িতে গেলাম, তখন আমার আব্বা কিন্তু এর মধ্যে ইন্তেকাল করছে, আমি সৌদি আরব থেকে দেশে যাওয়ার 2 বছরের মাথায় আব্বা ইন্তেকাল করছে। আলহামদুলিল্লাহ আব্বার জানাজাটা আমি নিজেই পড়েছি, আলহামদুলিল্লাহ। অত্যন্ত মনের প্রশান্তিতে। আমার আব্বার একটা খেয়াল ছিল যে আমার ছেলে বিদেশ আছে, যদি সে আমার মৃত্যুর সময় দেশে থাকে তাহলে আমার জন্য খুব ভালো হয়। তখন আমি আলেমে পড়ি, যখন আমার আব্বা ইন্তেকাল করেছে তখন আমি আলেমে ভর্তি ছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি, মা বাপের যে একটা সম্মান ইজ্জত দেওয়ার কথা আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি সেটার উপর আমল করার চেষ্টা করেছি। তো পরে আম্মার সাথে পরামর্শ করলাম যে আম্মা এরকম একটা সংবাদ পেয়েছি, দুবাইতে লোক নিবে, তো ওটার স্যালারিও মোটামুটি ভালো, 60 হইতে 80,000 টাকা ওনারা পত্রিকায় ওই সময় দিয়েছে, 92 সালে। হ্যাঁ, এটা না 2008 সালে, 2008 সালে, হ্যাঁ 92 সালে তো সৌদি আরবে গেছে। আচ্ছা, সৌদি আরব। 2008-এ ডুবের কথা বলতেছি। ডুবের ওই পত্রিকাটা পাইয়ে আর কি, ইউরোপ ওভারসিজের থেকে ওনারা এটা ছাপছিল যে দুবাইতে ট্যাক্সি ড্রাইভার নেবে, তাদের স্যালারি এই, তবে আরবি এবং ইংলিশ জানা থাকতে হবে, এবং অতীতের আরবিয়ান কান্ট্রিতে জব করেছে এরকম লোকদেরকে প্রায়োরিটি দিবে। তো সেই ক্ষেত্রে আম্মার সাথে প্রথম পরামর্শ করলাম যে আম্মা আপনি কি বলেন। একবার তো বিদেশ যাইয়া চলে আসলাম আমার শারীরিক অসুস্থতার কারণে। আম্মা আমার, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমায় যে পরামর্শটা দিল যে বাবা তুমি মায়ের খেদমতের জন্য, বাবার খেদমতের জন্য বিদেশ থেকে চাকরি রিজাইন দিয়ে আসছো, এখন তো যেই অবস্থা তোমার ছেলে মেয়েরা বড় হইতেছে, তাদের লেখাপড়া করাইতে হবে, তারপরে মেয়েরা বড় হলে বিয়ে শাদী দিতে হবে, তো তোমার টাকা পয়সার প্রয়োজন রয়েছে, তো যদি পারো আল্লাহর রহমতে চেষ্টা করে চলে যাও, এবং তুমি যাইতে পারলে যদি টাকা পয়সা পাঠাইতে পারো মায়ের খেদমতো চলবো, যেই খেদমতের জন্য তুমি চলে আসছো। মায়ের এই দোয়াটা পাওয়ার পরে মানে মার থেকে আমি সাহসটা পাইয়ে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আগে পাসপোর্ট করতে হবে। তখন 2008 সাল ওই যে তত্ত্বাবধায়ক সরকার ইমার্জেন্সি পাসপোর্ট, তখন আমি 8,000 টাকা দিয়ে আমাদের এই পরিচিত একজন ভাই ওনার মাধ্যমে করাইলাম, ওটা 10 বছরের মেয়াদ ছিল। তো ওইটা নিয়ে আমি শো করলাম ইউরোপ ওভারসিজে, যথারীতি টাইম মতো যাই ইন্টারভিউ দিলাম। এখান থেকে ডেলিগেটর গেছিলো, আপনি মনে চিনেন নুমান আর মোস্তফা, ওরা এই দুজনকে আমি আগের থেকে মানে কনফার্ম চিনি আর কি, আরও গেছিলো লোক, কিন্তু এই দুজনকে আমি চিনতাম। নুমান সাহেব আমার ইন্টারভিউ নিয়েছে আর মোস্তফাই, দুজন যৌথভাবে। প্রথমে তো ইংলিশ, এরপরে ড্রাইভিং প্র্যাকটিক্যাল নিল। আলহামদুলিল্লাহ ইংলিশে তারা যেগুলা জিজ্ঞেস করেছে সেগুলোর উত্তর দিলাম, আর ড্রাইভিংটা প্র্যাকটিক্যাল আমি পাস করলাম। তারপর আমাকে 15 ক্লাস দিয়েছে, বললো যে তুমি ওখানে যাইয়া এই ক্লাসটা করবা, যারা পাস করেনি তাদেরকে বেশি ক্লাস দিয়েছে। তো গ্যালাদারিতে আমি আসার পরে গ্যালাদারিতে 15 ক্লাস করে আল্লাহর রহমতে প্রথম চান্সে আমি ফার্স্ট ইউরোপ ওভারসিজ থেকে প্রথম বেশি আমরা 17 জন লোক আসলাম। 17ই মে 2008 সালের 17ই মে প্রথম আমরা দুবাইতে আসি। তো দুর্ভাগ্যবশত আমাদের প্রথম থেকে লাইসেন্সের জন্য তারা প্রসেসিং করে নাই, 4-5 মাস আমরা বসা ছিলাম। তো এর মধ্যে যে কাজ করছে মানে সাময়িকের জন্য থাকা খাওয়া সব নিজের ছিল, কোম্পানি সেটা বহন করে নাই। তো পরে আমাদের ভাইদের মধ্যে থেকে যে কাজ পারছে করছে। তো আমি চিন্তা করলাম আমি তো আর এমনি শারীরিক কোনো কাজ জানি না। তখন আল্লাহর অশেষ রহমত,
আসলে একটা কথা বলা আছে, ডেকি যেখানে যায় সেখানেই ভাড়া বাঁধে, একটা আঞ্চলিক কথা আছে। তো আমি আমার লাইনে খোঁজ করলাম আমাদের হরল্যান্ডস এরিয়ার মধ্যে, দুবাইতে হরল্যান্ডস, ওই যে তালাল সুপার মার্কেট বা আশেপাশেই, ওখানে আবু হেল ফার্মেসিটা খুব বেশি পরিচিত ছিল, আবু হেল ফার্মেসি। তো ওখানে মুয়াজ্জিন ছিল আমাদের বাংলাদেশি, ইমামও বাংলাদেশে ছিল। তাদের সাথে সালাম কালাম পরিচিত হওয়ার পরে বললাম যে আমি তো আসছি এখানে, আমাদের এখনও লাইসেন্স হয়নি, যদি কোনো টিউশনি থাকে আমাকে একটু দিয়েন, দেখেন। ওরকম বলতে বলতে একদিন আলহামদুলিল্লাহ আসর নামাজ পড়তে গেলাম, একজন মুয়াজ্জিন, ওনার নাম ছিল জয়নাল আবদিন ভাই, বললো যে হোসেন সাহেব আপনার জন্য একটা টিউশনি ঠিক করেছি। আলহামদুলিল্লাহ। তো কখন আসতে হবে? যে আগামী দিন আপনার আসর নামাজ এখানে এসে পড়বেন। তো ঠিক আমি আসর নামাজ পড়লাম, পরে দেখলাম যে একটা ইন্ডিয়ান একজন ভদ্রলোক, উনি আবার যে আলগাসিস এমআরএস ড্রাইভিং স্কুলের টিচার, শিক্ষক তিনি, তার ছেলেকে পড়াইতে হবে। তো উনি বললেন যে হ্যাঁ আমার ছেলেকে আপনি পড়াবেন, আসরের পরে আইসা 1 ঘন্টার সময় দিবেন তাকে, তা আপনাকে কত দিতে হবে? আমি বলে স্যার টাকা পয়সার কথা বলবেন না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শেখাবো, আপনি খুশি মানে যা দেন। আলহামদুলিল্লাহ। তো উনি 200 দিরহাম করে আমাকে দিয়ে দেন, আমার এটা দিয়ে মোটামুটি পকেট খরচটা চলেছে আলহামদুলিল্লাহ। দুবাই ট্যাক্সিতে আপনি নিজেও এখনও কর্মরত আছেন 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত, একটা দীর্ঘ সময়। আসলে আমরা যেটা শুনি যে দুবাই ট্যাক্সির একটা ড্রাইভার তৈরি হইতে অনেক সময় লাগে, তাদের ট্রেনিংয়ের ব্যাপার থাকে, ড্রাইভিং ট্রেনিং, তারপর আরও যে যে বিষয়গুলো থাকে। একজন ড্রাইভার দুবাই ট্যাক্সি যাদেরকে ভিসা দিয়ে এই দেশে নিয়ে আসার পর থেকে নিয়ে কতটা সময় লাগে বর্তমান সময়ে ডিউটি শুরু হতে? জি, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেটা হলো যে আমি আমার ব্যক্তি পার্সোনাল এবং বাস্তব জীবনের কথাটাই বলি, যে আমরা আসার পরে আমাদের 4 মাস থেকে 5 মাস আমরা বসা ছিলাম, তখন আমাদের কোনো কাগজপত্রই কোম্পানি প্রসেসিং করে নাই, এবং এই সময়টা ইউরোপ ওভারসিজ থেকেও বলছে যে আপনাদের খাওয়া থাকা নিজের থাকবে কিন্তু। তো সেই ক্ষেত্রে আমরা আসার সময় কিছু টাকা নিয়ে আসছি এবং সেটা অল্প দিনের মধ্যে ফুরিয়ে গেছে। তারপর আমরা এখানে ঋণ করেছি, কেউ আবার যেটা বললাম বিভিন্ন ভাইরা, কেউ কনস্ট্রাকশন কাজে গেছে, কেউ হয়তো রোড কনস্ট্রাকশনে গেছে, বিল্ডিং কনস্ট্রাকশনে গেছে, আর যারা পারছে যেখানে মোটামুটি টুকটাক ইনকাম করে তাদের ওই সময়টা। যখন আমরা লাইসেন্স পেয়ে গেছি তখন থেকে আমাদের লোকেশন ক্লাস বাধ্যতামূলক ছিল, যে 1 মাস আমাদেরকে একদম নিয়মতান্ত্রিক সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আমাদেরকে টিচাররা শিখাইতেন বিভিন্ন নিয়ম কারণ, লোকেশন, তারপরে গাড়ি চালানোর নিয়ম, এগুলা যখন আমরা লাইসেন্স পাইছি তারপরে কিন্তু লোকেশন ক্লাসটা হয়েছে। লোকেশন ক্লাস হওয়ার পরে আবার আমাদেরকে লিখিত পরীক্ষা নিয়েছে, তারপরে অ্যাসেসমেন্ট ট্রেনিং নিয়েছে, তারপরে আমরা আইডি পাইয়া আমাদেরকে গাড়ি দিয়েছে। এটা একটা লং প্রসেসিং, এভারেজে প্রায় 6 মাস। বর্তমান সময়ের হিসাবে এটা তো আপনাদের অনেক 2008 সালের আগেকার ঘটনা, এখন আরও বেশি সময় লাগে। এখন আমি আমার একদম লেটেস্ট যে খাওয়ানি যে কিছু লোকজন আনছিল, তারা পাক্কা প্রায় 1 বছর পরে তারা লাইসেন্স পাইছে, মানে ডিউটি পাইছে। আচ্ছা, তাও এখনও সেরকমভাবে কাজ করে উঠতে পারতেছে না, যার কারণে অনেক সময় দেশ থেকে যারা আসে বা বিষয়টা যাদের মাধ্যমে হয় তাদেরকে আসলে বিরূপ মন্তব্য করে বা খারাপ মন্তব্য করে, যে এরকম একটা খারাপ কোম্পানিতে নিয়ে দিল, এতদিন হয়ে গেল কাজও পাচ্ছে না, পয়সাও পাচ্ছে না। আর যেহেতু দুবাই ট্যাক্সিটা হলো কমিশন ভিত্তিক কাজ না হলে তো পয়সার কোনো প্রশ্নই আসে না। তবে এখন যেটা সুবিধা করেছে যে একটা ড্রাইভার কন্ট্রাক্টে আসে, লাইসেন্স না পাওয়া পর্যন্ত বা আইডি না পাওয়া পর্যন্ত তার থাকার জায়গাটা কোম্পানি বেয়ার করে, কারণ যদিও সেটা বেতন পাওয়ার পরে আস্তে আস্তে কেটে নেবে, কিন্তু এখন সেটা মানে তাদেরকে এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। এবং লাইসেন্স পাওয়ার জন্য একটা কন্ট্যাক্ট করে নিয়ে আসে, মানে এত দিনের মধ্যে সে ট্রেনিং করবে এবং লাইসেন্সটা তাকে দেওয়া হবে, ওটা প্যাকেজের ভিতরে করে নিয়েছে তারা। দুবাই ট্যাক্সি খুব ভালো একটা জব অপরচুনিটি বাংলাদেশিদের জন্য, এবং এর ভিসাটা কখনোই বন্ধ হয় না। আমি যদি আপনাকে বলি, সেক্ষেত্রে দুবাই ট্যাক্সিতে যারা আসছে আমি মনে করি খারাপ না, আসছে, বাট তাদেরকে আসার আগে আপনি নতুনদের জন্য কি পরামর্শ দিতে চান? জি, নতুন যারা আসবেন, নম্বর 1 হলো প্রথমে তাদের এডুকেশন পার্সেন্ট, অর্থাৎ ইংলিশটা তাকে ভালো করে জেনে আসতে হবে, কারণ এখানে অধিকাংশই মানে ট্যুরিস্টরা ইউরোপিয়ান, বাইরের কান্ট্রি, তারা উর্দু, হিন্দি বা বাংলা তারা বোঝে না, ইংলিশ ছাড়া বোঝে না, এবং সেই ইংলিশটা আপনাকে বুঝতে হবে, বুঝে তাকে অ্যান্সার করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, নম্বর 1।
নম্বর 2 হলো সে এক্সপিরিয়েন্স হইতে হবে, যে গাড়িটা যদি আপনি বাংলাদেশে ড্রাইভিংটা এখানে আসার আগে আপনি ওখানে লাইসেন্সটা নেন, ট্রেনিং করেন, কিছু ড্রাইভিং নিয়ম কারণ শিখেন, তাহলে অন্তত এখানে আসার পরে আপনাকে লাইসেন্সটা পাইতে ইজি হবে। এটা একটা প্লাস পয়েন্ট। আর এই জন্য এখানকার যে রুলস অফ রেগুলেশন এটাকে 100% আপনাকে ফলো করে চলতে হবে, নাহলে আপনি ফাইন খাবেন, এবং যারা নতুন আসছে তারা ফাইন খাবে। এখানে বাংলাদেশের মতন যেই কোনোভাবে গাড়ি চালানো চলবে না, এখানে সম্পূর্ণই এই দেশের রুলস অফ রেগুলেশন ট্রাফিক লগুলো মেনে চলতে হবে, এটা বাধ্যতামূলক সকল নতুন যারা আসবেন তাদের জন্য। এটা আগের থেকে একটু ভাষা যারা এখানে পুরনো আছে তাদের কাছ থেকে এই সমস্ত ইনফরমেশনগুলো ডাটাগুলো আগের থেকে যদি শিখে নেয় তাহলে আমাদের ভাইদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, এটি গেল আপনার ব্যক্তিগত কথা শুনলাম আমরা, এবং আপনার বর্তমান যেখানে চাকরি করছেন দুবাই ট্যাক্সিতে সে কথাও শুনলাম। আপনি একজন প্রবাসী, এবং আমি যদি একটু হিসাব করি 1986 থেকে এখন পর্যন্ত প্রায় 2 যুগের মতো আপনি প্রবাসে আপনার জীবন অতিবাহিত করেছেন, 24 বছরেরও কিছু বেশি সময়। তো এই 24 বছরে আপনার যে অভিজ্ঞতা, সেখান থেকে প্রবাস জীবনটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সকল মানবকে এবং সমস্ত সৃষ্টিকুলকে, এবং তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন 100% সত্য। কিন্তু মানুষকে আল্লাহ পাক তার নিজস্ব গতিতে রুজি রোজগার করার জন্য সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা আল্লাহ পাক দিয়েছেন। তো যেমন আমি পূর্বে বলছি যে যখন আমি দেখলাম যে আমার যেই ইনকাম এবং ফ্যামিলি সাপোর্ট, বাচ্চা কাচ্চা লেখাপড়া করা, সেটা আমি পেরে উঠতেছি না, তখন আমি বৈধভাবে হালালভাবে আরও একটু ভালো উন্নয়ন করার জন্য বা আরও ইনকামের জন্য যেই চেষ্টা করার দরকার, সেটা হলো এই প্রবাস জীবনে আসার জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি যেদিন থেকে আইডি পেয়েছি, কাজ শুরু করেছি, সেদিন থেকে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে আসতেছি। রানিং খরচ আমার, তখন আম্মা ছিল, আব্বা ছিল। তো আব্বা তো আমি সৌদি আরব থেকে যাওয়ার পর ইন্তেকাল করেছেন, মা দীর্ঘদিন বেঁচে ছিল। আমি দুবাইতে আসার অনেক পরে আম্মা ইন্তেকাল করেছেন। তো আমার 2 ছেলে 2 মেয়ে, আলহামদুলিল্লাহ। বড় ছেলে আমার ওমর, সে দাখিল মাদ্রাসা পর্যন্ত, যখন সে ক্লাস 8-এ পড়ে তখন আমি বাইরে চলে আসি। এর থেকে তাকে লেখাপড়া করানো, সাপোর্ট দেওয়া, সে এখন বর্তমানে একজন বিএসসি ইঞ্জিনিয়ার। সেই ঢাকাতে একটা ভার্সিটিতে, প্রাইভেট ভার্সিটিতে তাকে পড়িয়েছি। তো প্রতি মাসে তাকে আমাকে 10-12 হাজার টাকা সাপোর্ট দেওয়া লাগছে, এবং এটা বাইরে আসার কারণে আল্লাহর রহমতে সম্ভব হয়েছে। দেশে থাকলে তো আমার পক্ষে এত টাকা সাপোর্ট দেওয়া সম্ভব হতো না। তারপরে আমার 2 মেয়ে, তারা ফাতেমা এবং সুমাইয়া, তারাও একজন ডিগ্রি কমপ্লিট করেছে, আরেকজন ইন্টার কমপ্লিট করে একটা বিষয় অনার্স করতেছে। তাদেরকে আমি অবশ্য বিবো দিয়ে দিয়েছি ইন্টারের পরেই। তো তারা এখন ডিগ্রি কমপ্লিট করে তারা গৃহিণী হিসাবে আছে, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে তাদেরকে সাপোর্ট দেওয়া লেখাপড়ার, এটা যদি আমি প্রবাসে না আসতাম বা ইনকামটা আমার সেইভাবে না থাকতো, তাহলে তাদেরকে সেভাবে আমি পড়ালেখার সহযোগিতা করতে পারতাম। আপনার ছোট ছেলেও এখনো পড়াশোনা করছে? আমার ছোট ছেলে ওবায়দুল্লাহ বিন হুসাইন, আমি দুবাই আসার পরে সে দুনিয়ায় আগমন করেছে এই সময়ের ভিতরে। তার বয়স এখন 13 বছর রানিং। সে হেফজ শেষ করেছে আমার শ্বশুরের কাছে, কুমিল্লা সফুয়া মাদ্রাসা হেফজখানায়। ওখান থেকে আমার শ্বশুরের তত্ত্বাবধানে সে হেফজটা শেষ করেছে, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর অবশ্য গত বছর ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তো এখন সে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় 8ম শ্রেণীতে পড়তেছে ঢাকায়, আলহামদুলিল্লাহ। তার লেখাপড়াও প্রতি মাসে 10-12 হাজার টাকা আমার সাপোর্ট দেওয়া লাগতেছে। তো এই যে বিষয়গুলা আল্লাহর রহমতে আমার প্রবাস জীবনে, এটা তাদের জন্য একটা বিরাট একটা সাপোর্ট হয়েছে এই আয়ের মাধ্যমে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যা কিছু করেছি, পরিশ্রম করেছি, কিন্তু অসৎ উপায়ে কোনো ইনকামের দিকে চিন্তাও করি নাই, আর কাউকে উপদেশও দেই না। তো এই জন্য আল্লাহ বরকত দিয়েছেন। আর এমএজে আমি আবার একটা ঘরও করেছি, 2 তলার ফাউন্ডেশনে দিয়ে 1 তলা কমপ্লিট করেছি, 4টা রুম, বেডরুম, একটা ইয়াতে আপনার গেস্ট রুম, আর মাঝখানে আপনার হল রুম আছে, কিচেন উইথ অ্যাটাচড বাথরুম।
তো এটার দোতলার ফাউন্ডেশন হয়েছে, দোতলা কমপ্লিট হয়নি, একতলা কমপ্লিট হয়েছে। এই আয়ের মাধ্যমে আল্লাহ পাক আমাকে বরকত দান করেছেন। হ্যাঁ, যেমন আয়ের কথা বলছিলেন, প্রবাসীরা আসলে তাদের কাজের মাধ্যমে খুব ভালোই আয় করেন, কিন্তু আমারও দর্শন হচ্ছে প্রবাসীরা বেশ আবেগী হয় এবং তারা আয়ের একটা বড় অংশই নিজের থেকে বেশি দেশে পরিবারের জন্য খরচ করে থাকেন। অবশ্যই পরিবারের দায়িত্ব আছে, পরিবারের ওপরে আমাদের ইমানি দায়িত্ব আছে, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, কিন্তু কিছু কিছু প্রবাসী আমার দেখা হয়তো একটু বেশি খরচ করে ফেলেন। এই কথাটা কেন বলা, বিভিন্ন সময় আমি লক্ষ্য করেছি, বিভিন্ন নিউজে খেয়াল করি, বা আমার কাছেও, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছেও বিভিন্ন সময় অভিযোগ আসে, ভাই আমি তো 15 বছর ধরে বিদেশ করি, আমি দেশে গেলাম, দেশে গিয়ে দেখলাম আমার কিছুই নেই। একটা জমি কিনেছি, এই জমিটা আমার বাবা আমার ছোট ভাইয়ের নামে রেজিস্ট্রি করেছে, আমি এতগুলো টাকা দিয়েছি, এই টাকা আমার অ্যাকাউন্টে না রেখে আমার বোনের অ্যাকাউন্টে রেখেছে, এখন ওই টাকার দাবিদার হিসেবে আমাকে গ্রান্ট করা হচ্ছে না বা আমাকে ওই টাকাটা দেয়া হচ্ছে না। এভাবে নানাভাবে প্রবাসীরা কিন্তু প্রতারিত হয়ে থাকেন। তো এই প্রবাসীদের নিয়ে বা তাদের জন্য আপনার পরামর্শ কি? প্রবাস জীবনে দীর্ঘদিন আছেন, এই যে আমি বলবো আপনি এক প্রকার সফল একজন প্রবাসী, যে 4টি সন্তান মানুষ করেছেন, উচ্চ শিক্ষিত করেছেন ছেলেকে, মেয়েদেরকে শিক্ষিত করে বিয়ে দিয়েছেন, ছোট ছেলেও এখনও পড়াশোনা করছে, নিজে একটি ঘর করেছেন, জমি কিনেছেন, টাকা জমাচ্ছেন। এই কথাগুলো শুনতে যত সহজ মনে হয়, আমার জানা মতে এই কাজগুলো তো সহজ না। একটু আপনার দর্শন থেকে প্রবাসীদের জন্য কি বলবেন? প্রবাসীদের আসলে কি করা উচিত? আলহামদুলিল্লাহ, একটা সুন্দর যৌক্তিক প্রশ্ন এবং কিছু কথা আপনি তুলে ধরেছেন। আমিও আপনার এই কথাগুলোর সাথে সামঞ্জস্য রেখে কিছু কথা বলতে চাই সকলের উদ্দেশ্যেই। দেশে বিদেশে যারা আমাদের এই চ্যানেলটা দেখবেন, শুনবেন, সেটা হলো অবশ্যই আমাদের কাজ হলো ফ্যামিলির জন্যই। আমাদের ইনকামের মূল জিনিসটা হলো ফ্যামিলিকে ডেভেলপ করা, প্রতিষ্ঠিত করা, নিজে প্রতিষ্ঠিত হওয়া। তো এই ক্ষেত্রে আমরা টাকা পয়সাগুলো বিশ্বাস করি আমাদের মায়ের কাছে দেই, অথবা আব্বার কাছে দেই, অথবা বড় ভাইয়ের কাছে দেই, এভাবে আমরা দিয়ে থাকি এবং এটাই স্বাভাবিক। কারণ বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা দুনিয়া কিছুই করতে পারবো না। কিন্তু এই বিশ্বাসের ঘরের মধ্যে যারা অবিশ্বাসযোগ্য কাজ করেন, যেটাকে আরও সহজ ভাষা বলা হয় আমানতের খেয়ানত, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ যেই লোকটা, আমি একজন প্রবাসী, আমি মাঝে মধ্যে আমার ফ্যামিলির সাথে আমি শেয়ার করি যে আমি সারাদিন 12 ঘন্টা কাজ করি, কাজ করার পরে আইসা আবার নিজে রান্না করা, নিজের কাপড় চোপড়গুলো নিজেই ধৌত করা, আয়রন করা, এভরিথিং। এবং কি আমি যদি নিজে অসুস্থ হয়ে থাকি, আমার সহপাঠীরা সবাই কাজে চলে যায়, আমাকে দেখার মতন, সেবা করার মতন কোনো লোক থাকে না। এত দুঃখ কষ্টের মধ্যে যে প্রবাসীরা পয়সাটা ইনকাম করে, যারা বাড়িতে থাকেন, যারা এই টাকাগুলা আমানত হিসেবে রাখেন, গুচ্ছ রাখেন, তাদের একটা হিসাব থাকা দরকার যে এই লোকটা যদি এক সময় রিজাইন দিয়ে চলে আসে, বাড়িতে আসে, তারও তো খরচের জন্য কিছু টাকা পয়সার দরকার হবে। তখন এই টাকা পয়সাটা যদি বাড়িওয়ালারা, ফ্যামিলিওয়ালারা তাকে সাপোর্ট না দেয়, আঞ্জাম না দেয়, তখন স্বাভাবিকভাবে ওই বিদেশির মনের মধ্যে কষ্ট যাবে, দুঃখ যাবে, আফসোস থাকবে যে আমি সারা জীবন যাদের জন্য করলাম, আজকে তারা আমার জন্য কিছুই করতেছে না। এটা অত্যন্ত দুঃখজনক। এটা হলো একটা বিষয়। এটা কোনো গার্জিয়ানেরই হওয়া উচিত না। সে ভাই হোক, বাপ হোক, বোন হোক, বন্ধু হোক, যে কেউ হোক, আমানত সংরক্ষণ করতে হবে। এবং যেই লোকটা টাকা পয়সা সম্পদ অর্জন করতেছে, তার একটা অংশ তার জন্য সেখানে রাখাটা 100% জরুরি। আর আমরা যারা বাইরের থেকে টাকা পাঠাচ্ছি, আমাদেরও নিজস্ব একটা হিসাব থাকা দরকার, যে কিছু না কিছু ব্যালেন্স নিজের রাখা দরকার। আমি ছোট্টকালে আমার আমার বাপসার সাথে অভিজ্ঞতার থেকে একটা কথা বলবো, সেটা হলো ওনারা যারা বিদেশ করতেন, মানে সময়কের জন্য 1 মাস, 2 মাস, 3 মাসের জন্য ওনারা বাইরে যেয়ে কাজকর্ম করে আবার বাড়িতে আসতেন। বাড়িতে আসার পরে ওনারা আবার যাওয়ার জন্য একটা টাকা যে ভাড়া লাগবে, সেটা আগে রেখে দিতেন। আগে সেটা গুচ্ছ রেখে দিতেন যে এই টাকাটা আমার আবার যাওয়ার সময় লাগবে, এটা আমানত রাখতেন। আর বাকি টাকাটা ওনারা সংসারের জন্য খরচ করতেন। তো অনুরূপভাবে আমরা যারা প্রবাসে আছি, আমাদেরও কিছু না কিছু অংশ আমাদের নিজস্ব অ্যাকাউন্টে ব্যালেন্স রাখা দরকার। যেই বাড়ির টাকাটা হয়তো কোনো কারণে ওনারা খরচ করে ফেলবে,
অন্যরা অনেকটা জায়গা কিনে ফেলবে, অথবা একটা ঘর কিনে ফেলবে, অথবা গয়না কিনে ফেলবে, কিন্তু টাকাটার ব্যালেন্স থাকবে না। তো এই জন্য নিজস্ব কিছু ব্যালেন্স নর্মালি রাখা দরকার, যাতে করে বাড়িতে গেলে তখন কারোর কাছে হাত পাততে না হয়, অন্তত নিজের থেকে কিছু রেখে খরচ করা যায়। এরকম পরিমাণ টাকার প্রত্যেক প্রবাসীর নিজস্ব একটা তহবিলে রাখা উচিত বলে আমি মনে করি। যারা বৈধভাবে বিদেশে আসেন, বিদেশে আসার সময় আপনারা যারা টিটিসি থেকে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করেন, আপনাদেরকে একটি বিষয়ে বারবার বলে দেয়া হয়, দুটি ব্যাংক অ্যাকাউন্ট করুন। একটি আপনার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট বা আপনার পারিবারিক অ্যাকাউন্ট, যেটিতে আপনি নিজেও ওই ব্যাংকের একজন মেম্বার হবেন এবং আপনার সঙ্গে যুক্ত হয়ে আপনার পরিবারের যে কেউ, হতে পারে আপনার মা, বাবা, স্ত্রী বা আপনার ভাই বোন, যে কেউ, দুইজন মালিকানায় ওই অ্যাকাউন্টটি রাখুন, যে আপনি টাকা পাঠালে ওই টাকাটা তারা ওখান থেকে তুলতে পারবে, কিছু অংশ সেখানে থেকে যাবে। আবার আপনি যখন দেশে যাবেন তখন আপনিও ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। আর যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটির টাকা আপনি আপনার মতো করে সঞ্চয় করবেন। প্রতি মাসে আপনার ইনকাম যদি হয় 50,000 টাকা, আপনার নিজের খরচ শেষ করে যদি এই 50,000 টাকা আপনার হাতে থাকে, যে এখন আমার হাতে 50,000 টাকা আছে, এখান থেকে আমার পরিবারের খরচ আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার পরিবারের খরচ সেটা 20,000 হতে পারে, 30,000 হতে পারে, বা 40,000 হতে পারে, বা 45,000 হতে পারে। সেই অংশটা, সেই খরচ নির্ধারণ করার পরে সেই অংশটা দিয়ে 5,000 বা 10,000 টাকা আপনি সঞ্চয় করবেন, হোক সামান্য অংশ, হোক 5,000 টাকা প্রত্যেক মাসে, এবং এটি নিয়মিতভাবে সঞ্চয় করে তারপর খরচ করুন। এতে আপনি যখন দেশে যাবেন 5 বছর, 10 বছর বা যখনই যাবেন, আপনার এই সামান্য সঞ্চয় একটা বিশাল অঙ্ক হিসেবে আপনার হাতে আসবে এবং বড় সাপোর্ট হবে। কখনোই খরচ করে সঞ্চয় করার চিন্তা করবেন না, সঞ্চয় করে খরচ করুন। এবং প্রবাসীদের যে জিনিসটি হয়, সব সময় দীর্ঘ সময় পর তারা দেশে যান, এটি করবেন না। সুযোগ থাকলে 1 বছর বা 2 বছরে একবার দেশে যান, সামান্য সময়ের জন্য যান, 1 মাস বা 2 মাসের জন্য, কিন্তু নিয়মিত দেশে যান। পরিবারের সঙ্গে এবং পরিবার থেকে আপনাদের এই দূরত্বই আপনাদের সব থেকে বেশি সম্পর্ক ছিন্নের কারণ হয়ে দাঁড়ায়। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আছি। প্রবাসীদের জন্য আমি কিছু কথা বলছিলাম। জনাব আবুল হোসেন ভাই, আপনি অত্যন্ত দারুণ আলোচনা করেন এবং কথা বলেন। আপনার কথা শুনলে আসলে আরও দীর্ঘ সময় ধরে শুনতে হবে। সব মিলিয়ে প্রবাসীদের নিয়ে আমরা যে আলোচনা করলাম বা আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললাম, এর বাইরে প্রবাসীদের জন্য আপনি আর কি বলতে চান? আলহামদুলিল্লাহ, যে কথাটা আপনি একটু আগে বলেছেন ছুটির ব্যাপারে, আলহামদুলিল্লাহ দুবাই ট্রান্সপোর্ট কর্পোরেশন এটা আমাদের জন্য খুব একটা ভালো দিক করেছে। মানে প্রত্যেক বছরে আমাদের জন্য ছুটির একটা অপশন রয়েছে, যদি কেউ যেতে চায় প্রত্যেক বছরে সে ছুটি যেতে পারবে। আলহামদুলিল্লাহ আমি ওই ফেব্রুয়ারিতে ছুটি কাটাই আসছি, অর্থাৎ জানুয়ারিতে আমি গিয়েছিলাম 5টের দিকে, ফেব্রুয়ারি লাস্টের দিকে আসছি, 2 মাস ছুটি কাটাই আসছি। আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক। জি, সকল দেশ এবং বিদেশ সকল প্রবাসীর জন্য আমাদের নসিহত থাকলো সেটাই। এমনকি আমি যদি আমার এই খবরটা বা আমার এই কথাগুলো যদি আমাদের রাষ্ট্রপ্রধান যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, তিনিও যদি শুনেন বা তার সহকারী যারা ছিলেন উপদেষ্টা তারাও যদি শুনেন, আমি বলবো যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ একটা জনশক্তি দিক দিয়া সবচেয়ে উন্নত মানের একটা দেশ, জনশক্তির দিক দিয়া। তো এই জনশক্তিকে শক্তিতে রূপান্তর করার জন্য আমি যে উপদেশটা দিব, যে পরামর্শটা দিব, সেটা হলো আমাদের যুগ উপযোগ কর্মী তৈরি করা, যুগ উপযোগ কর্মী তৈরি করা, যে যে কাজের উপযুক্ত তাকে সে কাজের প্রশিক্ষণ দেওয়া, এবং এই প্রশিক্ষণ পেয়ে যদি লোকগুলা বাহিরে আসে তখন তারা দেশের জন্য সুনাম অর্জন করবে, উইথ দেশের জন্য তারা রেমিটেন্স অর্জন করতে পারবে। আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। আলহামদুলিল্লাহ কোনো সন্দেহ নাই, বাংলাদেশের বিশ্বের যে কোনো জায়গার থেকে যেই প্রবাসীরা টাকা পয়সা বাংলাদেশে পাঠাচ্ছে, এটাতে বাংলাদেশের অনেকটাই আর্থিক উন্নয়ন
গঠানো সম্ভব হচ্ছে এবং আমাদের ডক্টর ইউনূস সাহেব এই ব্যাপারে খুব সচেতন এবং আরও সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করব যদি বাংলাদেশের এই জনশক্তিটাকে যার যার উপযুক্ততা শিক্ষার দিক মানের দিক দিয়ে উন্নয়ন করে তাদেরকে যদি সেই পরিমাণ প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেই প্রশিক্ষণ দিয়ে যদি এই লোকগুলোকে বাইরে পাঠানো হয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য তারা সুনাম অর্জন বয়ে আনবে, তারা রেমিটেন্স আরও বেশি করে পাঠানোর সুযোগটা পেয়ে যাবে। সর্বোপরি সবাইকে বলবো বৈধ পথে বিদেশে আসুন এবং কিছু শিখে আসুন, অবশ্যই স্কিল্ড হয়ে আসুন। স্কিল্ড বা প্রশিক্ষিত যে কর্মী তার ভূমিকা যেমন প্রবাসে সব থেকে বেশি এবং তার আয়ের পরিমাণটাও বেশি। তাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে আপনি গুরুত্বপূর্ণ সময়, আসলে আপনার সারাদিন ডিউটি ছিল, ডিউটি শেষ করে আমার প্রোগ্রামে এসেছেন, খুব গুরুত্বপূর্ণ সময় আপনি দিয়েছেন। রূপালী বাংলাদেশ পডকাস্টের পক্ষ থেকে, দুবাই শো এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটি স্পন্সর করেছে ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। আপনি ভাইয়া হাউজিংয়ের সঙ্গেও আছেন, ভাইয়া হাউজিং নিয়ে দুটি কথা শুনতে চাই আপনার মুখ থেকে। জি আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত ভাইয়া হাউজিংয়ের যিনি ম্যানেজিং ডাইরেক্টর সাহেব মারুফ সত্তার সাহেব, উনি আসছিলেন দুবাইতে এবং আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা মাসুম বিল্লাল আসাদ সাহেবের সাথে সহকারে আমরা একটা মিটিং করেছিলাম আমাদের ঘারুদ্দে এই বিজনেস সেন্টারে। তো সেই সময় থেকে ওনার কথাবার্তাগুলো আমার খুব ভালো লেগেছে এবং বিশ্বাসযোগ্য মনে হয়েছে, বিধায় আমিও ভাইয়া হাউজিং বীরতারা সিটিতে আমি 2টা প্লট নিয়েছি, একটা আমার নিজের নামে আর একটা আমার ওয়াইফের ভাইয়ের নামে 2টা নিয়েছি। উনি প্রবাসী সৌদি আরবে থাকেন। তো আলহামদুলিল্লাহ আমি আশা করি ভাইয়া হাউজিংয়ের সাথে যারা জড়িত রয়েছেন বা ওনাদের আরও প্লট রয়েছে, ইনশাআল্লাহ উত্তরোত্তর এটার কল্যাণ কামনা করছি এবং আশা রাখি ভাইয়া হাউজিং কর্তৃপক্ষ আমাদের সাথে সদাচরণ এবং সততা বজায় রাখবেন। আমরাও ওনাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছি আমরাও সেটা বজায় রাখব এবং ভাইয়া হাউজিংয়ের উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আপনারা দেখছিলেন দৈনিক রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং অ্যান্ড ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। আমি SM সাফায়েত আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন। ধন্যবাদ সবাইকে।